বাংলাদেশ কখনো এরকম টেনশন ফ্রি ক্রিকেট কখনোই উপহার দিতে পারেনি বড় মঞ্চে। বিশেষ করে 16ই সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে খেলবে। এই ম্যাচটা হারলেই তো শেষ, আর যদি যেতেও তাহলে কী হবে। বাংলাদেশ স্বস্তিতে যে একটু পরের স্টেপে যাবে এটা কখনো খুব বেশি দেখা যায়নি। প্রত্যেকটা টুর্নামেন্ট এলেই কোন ম্যাচ জিতলে কী হবে, হারলে কী হবে, এই জটিল সমীকরণটার মধ্যেই বাংলাদেশ দর্শকদের যেতে হয়। বাংলাদেশ ক্রিকেটকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এশিয়া কাপে 2025 এশিয়া কাপে খেলতে এসেও সেই ব্যতিক্রম কিছু হয়নি। বাংলাদেশের এখন আবারও একটা জটিল সমীকরণের সামনে। শ্রীলঙ্কার সঙ্গে কালকে হেরে সমীকরণটা বাংলাদেশ জটিল করে ফেলেছে। আমরা কিন্তু দেখুন হংকংয়ের বিপক্ষে যখন প্রথম ম্যাচটা বাংলাদেশ খেললো, বাংলাদেশ জিতলেও বড় ব্যবধানেই, কিন্তু এরপরেও কিন্তু আমরা প্রশ্ন তুললাম কী নিয়ে, নেট রান রেট নিয়ে। সেই নেট রান রেট দেখুন কতটা গুরুত্বপূর্ণ হয়ে আসবে তার এরই মধ্যে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি কিছুটা। যেমন শ্রীলঙ্কার সঙ্গে হারার পর বাংলাদেশের পয়েন্ট 2 পয়েন্ট পেয়েছে, শ্রীলঙ্কাও 2 পয়েন্ট, আফগানিস্তানও 2 পয়েন্ট, 3 দলেরই সমান 2 পয়েন্ট। কিন্তু দেখুন নেট রান রেটে বাংলাদেশের অবস্থান কোথায়, 3 নম্বরে চলে গেছে। সুপার 4-এ যাবে তো সেরা 2টি দল, সেই সেরা 2টি দলের মধ্যে বাংলাদেশ কি থাকতে পারবে? এরই মধ্যে আফগানিস্তান কিন্তু হংকংকে উড়িয়ে দিয়ে সেই যে নেট রান রেট তারা 4-এর উপরে নিয়ে গেছে, সেখানে কিন্তু তারা মজবুত অবস্থানে আছে। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে তাদেরও নেট রান রেট 2.5-এর উপরে, আর বাংলাদেশেরটা চলে গেছে মাইনাসে, -0.6। তো এইরকম একটা জটিল হিসাব নিকাশ। বাংলাদেশের সামনে ম্যাচ আছে গ্রুপ পর্বে আর একটি, সেটি আবুধাবিতেই খেলবে। এই আবুধাবিতেই আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান টি-20 ফরম্যাটে বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ সেটি আর নিশ্চয় নতুন করে বলার নেই। এই ফরম্যাটে বাংলাদেশ আফগানিস্তানকে খুবই, যদি বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি লড়াইও আমরা দেখি বা রিসেন্ট হিস্ট্রিও দেখি, আফগানিস্তান কিন্তু অনেক আগে এগিয়ে গেছে। তাদের যে পাওয়ার হিটার, তাদের যে ক্লিন হিটার, তাদের যে টপ অর্ডার, তাদের যে বোলিং ভেরিয়েশন, সেখানে বাংলাদেশ বেশ পিছিয়ে, এটা বলতে নিশ্চয়ই দ্বিধা নেই। সেই আফগানিস্তানের সঙ্গে এখন ডু অর ডাই ম্যাচ। 16ই সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে খেলবে। এই ম্যাচটা হারলেই তো শেষ, আর যদি যেতেও তাহলে কী হবে। জিতলেও বাংলাদেশের সুপার 4 নিশ্চিত নয়, তখন আবার আরেকটা ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে, আরেকজনের হিসাব নিকাশের দিক তাকিয়ে থাকতে হবে। যেমন বাংলাদেশ 16 তারিখে খেলার পর 18 তারিখ শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবিতে কিন্তু আরও একটি ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের। এই ম্যাচটা কে জেতে হারে সেটিও কিন্তু তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তখন আবার ওই ম্যাচের দিক তাকিয়ে থাকতে হবে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিক। আচ্ছা, বাংলাদেশ যদি জেতে তবুও কিন্তু আবুধাবি ছাড়তে পারছে না, তাদের কিন্তু 2 দিন অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটার রেজাল্টের উপর। এই যে জটিল হিসাব নিকাশ, এত কিছু দরকার ছিল? যদি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ভালো খেলতো তাহলে তো অনেকটা এগিয়ে থাকতো। হংকংয়ের সঙ্গে যদি নেট রান রেটটা অনেক ভালো থাকতো তাহলে অনেক এগিয়ে থাকতো। শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের তখন ম্যাচটা খেলতে পারতো একটা নির্ভার চিত্তে। বাংলাদেশ কখনো এরকম টেনশন ফ্রি ক্রিকেট কখনোই উপহার দিতে পারেনি বড় মঞ্চে। বিশেষ করে এ আর নতুন কি, বাংলাদেশের দর্শকদের টেনশনেই যেন দিন গেল। জটিল হিসাব নিকাশ, স্নায়ুর উপর দিয়ে ঝড়। তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে কতটা এগোলো, সেই পুরনো প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসে। আর টি-20 ব্যাটিংটা কি বাংলাদেশ কখনোই শিখবে না? দেখুন কালকে হংকংয়ের সঙ্গে তো সেই ম্যাচটা যেভাবে সতর্ক ব্যাটিং করলো, কখনোই বাংলাদেশ দেখুন লাস্ট 10 ম্যাচের 7টিতে জিতেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগে। ম্যাক্সিমামে কিন্তু বিগ স্কোর খেলে যেতে নেই, ম্যাক্সিমামে কিন্তু ভালো স্কোর গড়ার অভ্যাসটা ছিল না, ম্যাক্সিমাম লো স্কোরিং ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের সঙ্গে দেশের মাঠে খেলেছে, সেখানে কিন্তু টস জিতে তারা আগে ব্যাটিং নেয়নি, টস জিতে পরে ব্যাটিং নিয়েছে। এমনকি হংকংয়ের মতো প্রতিপক্ষ পেয়ে আবুধাবিতেও আগে ব্যাটিং নেয়নি, তো আগে ব্যাটিং নেননি, 200 রানের কাছাকাছি স্কোর গড়ার অভ্যাস নেই। কালকে যখন টস হেরে আগে ব্যাটিং করতে হলো শ্রীলঙ্কার সঙ্গে, তখন কিন্তু বোঝা গেল কঙ্কালটা বেরিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপের, বিশেষ করে টপ অর্ডারের। একটা 20 ওভারের খেলা, প্রথম 2 ওভারে বাংলাদেশ কোনো রানই নিতে পারেনি, উল্টো 2 উইকেট হারিয়ে ফেলেছে, 2জন ওপেনার গন। তাহলে এই যদি একটা বাংলাদেশের ব্যাটিং অর্ডার হয় এই সময়ে, টি-20 সুলভ মোটেও বলা যায় না তার ব্যাটিং লাইন আপকে। এখন তো টি-20তে 300 রানও হয়ে যাচ্ছে। সেদিন ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচটা যারা দেখেছেন তো দেখেছেন, ফিল সল্ট কি দুর্দান্ত ইনিংসটা খেলেছে, 60 বলে 140 করে ফেলছে। আর সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনও মনে হয় সম্মুখ গতির ব্যাটিং, সেই 20 বছর আগের ব্যাটিং। এই ব্যাটিং কি চলে টি-20তে এখন? আপনাকে এখন 200 রানের অভ্যাসটা যদি না থাকে, একজন ব্যাটসম্যান এখন টি-20তে সেঞ্চুরি করাও নতুন, খুব আশ্চর্য হওয়ার কিছু থাকে না। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা 50 রান করতে মনে হয় জীবনটা বেরিয়ে যাচ্ছে, 50 রান করতেও যেন তাদের কাঠখড় পোহাতে হচ্ছে।
এখন এমন স্ট্রাগল ব্যাটিং কেন হয়? স্ট্রাগল ব্যাটিং নিয়ে আপনি আসছেন টি-20তে এশিয়া কাপের মঞ্চে, তাও আবার জাকের আলী কালকে প্রেস কনফারেন্স শেষে এসে বললেন তাদের আশা শেষ হয়নি, তারা এখনও চ্যাম্পিয়ন হওয়ার লোক, এখনও তাদের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাভাবনায় আছে। আরে ভাই, চ্যাম্পিয়ন পরে, আগে সুপার 4 নিশ্চিত করেন। এবং কি ব্যাখ্যাটা দিলেন বাংলাদেশের ব্যাটিং খারাপ করার? আবুধাবির মাঠে এক সাইডে বাতাস, মরুতে বাতাস, বিকেলবেলা একটু বাতাস হয়, সেই বাতাসের কারণে নাকি বাংলাদেশের ব্যাটাররা এক সাইডে খেলতে পারেন নাই, আরেক সাইডে ওই সাইডে গ্রাউন্ডে খেলতে হয়েছে। এটা কোনো লজিক হতে পারে? এই প্রফেশনাল ক্রিকেট এই পর্যায়ে যারা খেলছেন, বাংলা আর কোনো দলের কাছে আপনারা এরকম ব্যাখ্যা শুনবেন না, এই অদ্ভুত উড়ে ব্যাখ্যা যে বাতাসের জন্য বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি, ভালো মারতে পারেনি। এই সময় এই যুক্তি এইভাবে ডিপেন্ড করা কি কোনোভাবে গ্রহণযোগ্য? বাংলাদেশের ক্রিকেট দর্শকদের এ একটা আফসোস, কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশ স্বস্তিতে যে একটু পরের স্টেপে যাবে এটা কখনো খুব বেশি দেখা যায়নি। প্রত্যেকটা টুর্নামেন্ট এলেই কোন ম্যাচ জিতলে কী হবে, হারলে কী হবে, এই জটিল সমীকরণটার মধ্যেই বাংলাদেশ দর্শকদের যেতে হয়, বাংলাদেশ ক্রিকেটকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে।